এগ্রিমেন্ট হতে চলেছে। এর নাট্যকার সুব্রত কাঞ্জিলাল, নির্দেশনা প্রবীর দাস। এতে বিভিন্ন চরিত্রে যারা রূপদান করছেন তারা হলেন কেশব প্রবীর দাস, ভেন্টু বাবু, শান্তনু সেনগুপ্ত, পাপ্পু চিরঞ্জীব ভট্টাচার্য, শর্মী মহুয়া ঘোষ, ধারাভাষ্যকার মৌসুমী ধর, নেপথ্য সঙ্গীত প্রদীপ্ত দাস। মঞ্চসজ্জা আছেন অঙ্কন কংসবণিক, রূপসজ্জা স্বপন কর, শুভ্রা দাস, আলোকসজ্জা রূপরাজ দেব, আবহ সঙ্গীত মাধুর্য চৌধুরী, বিশেষ সহযোগিতা সায়ন বিশ্বাস, পরিবেশনা সারস্বত শিলচর, ব্যবস্থাপনায় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি শিলচর। ধন্যবাদ। শুরু হচ্ছে নাটক এগ্রিমেন্ট।
আমি কি ফলের বাজারে আম খাওয়ার ইচ্ছে তো শোনো না, তা পয়সা দিয়ে কিনে আনতে কি হয়? আপনি খাবেন? আম কি যে আপনার প্রিয় ফল? কি আশ্চর্য, আমার জন্য আনতে হবে কেন? আমার তো সে আম খাওয়ার পাশে নেই, আর তাছাড়া আপনার কাছে হাত পাতো কেন? কি ভেবেছেন আমাকে? হ্যাঁ, আপনার মতো নির্লজ্জ? না না, আমি তো কখনো বলিনি। এই যে কার্তিক ঠাকুরের মতো দাঁড়িয়ে আছেন কেন? আচ্ছা, দেখেছি বাজার থেকে কি এনেছে? আপনি নাকি খুব মাছ মাংস খান? না না, আমি তো ভেজিটেরিয়ান। এই যে শুনুন, আজকে চলছে, আর কোনোদিন আমি আপনার ঘরে ঢুকবো না। এটা তো আপনারই ঘর। মানে? না না, মানে আপনাদের বাড়ি, আমাকে থাকতে দিয়েছেন, আপনি যখন খুশি ঢুকতেই পারেন। বিনে মাসে আমরা কাউকে থাকতে দিতে পারি না, আপনি আমাদের ভাড়াতে। সুতরাং ওই বিনে পয়সায় আমি রোজ রোজ আপনার ঘর পরিষ্কার করে দিতে আসতে পারবো না। কাল থেকে কাজের লোক ঠিক করে নেবেন। খুব তো মাথা লাগছে, এ নিয়ে কথা কতদিন হলো বলবেন? তা তো গুনে রাখিনি, তো জানেন কাজের লোক খুঁজছি, পাচ্ছি না। বলছিলাম কি, আপনি যদি খুঁজে দিতে পারেন। আচ্ছা, আপনি তো হোটেলে খাওয়া দাওয়া করেন, আজকে বড় বাজার নিয়ে ঢুকলেন? না না, ছুটির দিন হোটেলে খাই না, বাজার নিয়ে ঘরে রান্না করে খাই। তাছাড়া জানেন হ্যাঁ, হোটেলের খাবার আমার শরীর আর নিচ্ছে না, পেটের গোলমাল হয়ে যাচ্ছে। বেশ তো, রান্নার লোক রাখুন। সব এসব ঘরে আছো নাকি? আসুন আসুন। না, দেখলাম তখন বেরিয়ে গেলে, ভাবলাম আজ বোধহয় তোমার সাথে দেখা হলো না। আপনার বাড়ি ভাড়ার টাকাটা সোমবার দিন বিকেলে পাবেন। আবার সোমবার কেন? আজই তো তোমার বাড়ি ভাড়ার টাকা দেওয়ার কথা ছিল ভাই। আজ তো শনিবার, তো ব্যাংক ছুটি। ও, তাছাড়া কাল আবার রবিবার। আপনি যদি বলেন আমি চেক দিতে পারি। দেখো ভাই, আমি গেলাম ওই নগদের খদ্দের, কখনো তো চেক অ্যাকসেপ্ট করিনি। তাছাড়া তোমার সঙ্গে ওই চুক্তি হয়েছিল যে প্রতি মাসের ভাড়াটা তুমি 1 তারিখে ক্যাশ পেমেন্ট করে দেবে। হ্যাঁ, ভাড়া দেওয়ার সময় এটাও কিন্তু চুক্তি হয়েছিল কি? যে জলের কলের সাপ্লাই সাফিসিয়েন্ট হবে, হ্যাঁ। প্রতিদিন বাথরুম পরিষ্কার করতে লোক আসবে। এই, কিন্তু আমাকে তুই ওর হয়ে কলেজ করছিস কেন? ওকালতি করছি না, তো? ওই লোকটাকে দুর্বল বলে তুমি যখন তখন যা তা বলে যাবে, সেটা তো কেউ সহ্য করবে না। বুঝলাম। ঠিক আছে ঠিক আছে, আমি সোমবার বিকেলে আসবো। সেদিন যেন আমাকে ঘুরে যেতে না হয় এই বলে দিলাম। হ্যাঁ, ঘুরে গেলে আপনার তো কোনো ক্ষতি নেই। তার মানে মানে আপনি তো 3 মাসের বাড়ি ভাড়া অ্যাডভান্স দিয়ে রেখেছেন, সেখান থেকে কাটিয়ে নেবেন। বুঝলাম। জানি জানি ওই কিছু টাকা আমার কাছে জমা আছে, ইচ্ছে করলে আমি একটু হালকা দিলেও দিতে পারি। হ্যাঁ, তাই বলে তোকে তো ছাড়া দেওয়া যায় না। তোর বাড়ি ভাড়ার টাকাটা কবে পাবাকে সেটা বল। পাবে পাবে, হ্যাঁ। ঠিক সময় মতো দিয়ে ঠিকই, আপনিও ভাড়াটে, আপনাকেও ভাড়া দিতে হয়। আরে কিন্তু অবাক হওয়ার কি আছে? অ্যাডাল্ট মেয়ে ছেলে, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, এরকম একটা মেয়ে ছেলেকে বসে বসে খাওয়াবো কেন? হ্যাঁ, ও কি চাকরি করে নাকি? যতদূর জানি অত রোজগার বলে কিছু নেই। কেন নেই? বলে কেন থাকবে না? আচ্ছা, তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা রোজগার পাতি করে বাপ মাকে খাওয়াচ্ছে, তাহলে তাহলে ও কেন পারবে না? আর ওকে ওকে যে বড় করে তুলতে আমার টাকা পয়সা খরচা হয়নি? হ্যাঁ, হ্যাঁ। সব বাবা মা তাদের সন্তানদের ভরণ পোষণ আর বিয়ের ব্যবস্থা করে, কারণ সেটা তারা কর্তব্য বলে মনে করে। কিন্তু এই ভদ্রলোক নিজে বিয়ে করে রেকর্ড তৈরি করেছে। বিয়ে দিতে গেলে তো প্রচুর টাকা খরচা করতে হবে, সেই আতঙ্কে কখনো বিয়ের কথা ভাবেইনি। কি আশ্চর্য কথাবার্তা! বিয়েটা আমার কাছে একটা ওই পেশা। কি বললেন? হ্যাঁ। বিয়ে আপনার কাছে পেশা? হ্যাঁ, সবারই তো একটা পেশা থাকে, তাই না? কেউ চাকরি করছে, কেউ আবার ব্যবসা। আর ব্যবসারও কি রকম সকম। হ্যাঁ, কেউ আলু পটল বিক্রি করছে, কেউ বা মাছ মাংস। আমি আমি বিক্রি করি পুরুষের না। তার মানে ছি 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 ছি। এটা পালিয়ে গেল। লজ্জা পেয়েছে, লজ্জা। আরে আমার লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, আরে পৃথিবীতে কত রকম মানুষ, কত রকম ধান্দা, কত রকম ঘুরছি। এই যেমন আমি ফুলসজ্জা বিক্রি করে বেঁচে আছি। বুঝতে ভাইয়া, স্বর্ণীর মা ওকে তো জন্ম দিয়েই পটল তুলল, এখন আমার একেবারে ভরা যৌবন। আর রোজগার পাতি বলতে এবারের কথা ভাড়া, তাও সবাই ঠিক সই ভাড়া টাড়া দেয় না, তা নিয়ে ঝামেলা অশান্তি তো লেগেই আছে। বুঝতে ভাইয়া, তখন এই বুদ্ধি খাটিয়ে এই প্ল্যানটা বানাবো। কি প্ল্যান? যে ওই বিয়ের বয়স পেরিয়ে যাওয়া মেয়েদের ওই ভালোবাসার জালে ফাঁসিয়ে বিয়ে করবো। তবে
শর্ত একটা, তাদের ভালো রকম টাকা পয়সা থাকতে হবে। তারপরে বেশি হয়েছে মা হওয়ার পর সন্তান প্রসব করতে গিয়ে বেশি কম পেয়েছিল প্রথম তুলে, আর সেটাই হবে আমার ডিভিডেন্ড। বুঝলে ভাইয়া, এ পর্যন্ত না 5-5 জন আমার এই ব্যবসায় আমাকে ভালো রকম পুঁজি দিয়ে গেছে। তাহলে নিজের মেয়ের কাছ থেকে বাড়ি ভাড়ার টাকা আদায় করছেন কেন? কেন করবো না? বলি কেন করবো না? 18 বছরের পর ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব নিতে নেই। হ্যাঁ, তাছাড়া মা ছিল একটা চিররুগ্ন, হ্যাঁ, ওই চিকিৎসাপাতির জন্য অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে। আরে জানো, ওই শর্মির বিয়ের জন্য একবার আমার লাখখানিক টাকা চোট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনাদের পারিবারিক ব্যাপারে আমি নাক গলাতে চাই না। যদি অনুমতি করেন তাহলে আমি একটু বেরোবো, মানে আমার একটা জরুরি কাজ আছে। আর হ্যাঁ, আবার উর্মি মানে আপনার মেয়ে আমাকে বলছিল ও যে স্কুলে চাকরি করতো স্কুলটা নাকি বন্ধ হয়ে গেছে, মানে ছাত্রছাত্রীরা সব ইংরেজি মিডিয়ামে চলে গেছে, তাই এখন আর কোনো রোজগার নেই। না না, তাহলে আমি কেন শুনবো ভাইয়া? হ্যাঁ, এত বড় বাড়ি, একটা মেনটেন্যান্স খরচা আছে, কর্পোরেশনের ট্যাক্স আছে, আলোচনের বিল আছে, এগুলো কেউ যাবে শুধু কেউ যাবে? যদি আমি মেটাবার চেষ্টা করি। তুমি? হ্যাঁ, তুমি মেটাবে? মেটাও, আমার কি? আমার তো এটা দেরি হলো। তাহলে সোমবার দিন আমার ভাড়া টাকার সঙ্গে আপনার মেয়ের ভাড়াটাও আমি দিয়ে দিব, শুধু আপনি শর্মিকে কিছু বলবেন না। আরে না না, আমি তো শর্মিকে বলতে যাবো, আমার তো টাকা পাওয়া নিয়ে কথা বলতে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমি আসছি। হ্যাঁ, কিন্তু ভাইয়া সোমবারটা যেন ভুল না হয়। না না, সোমবার সোমবার সোমবার। चिड़िया जाल में फंस गई। अब शुरू होगी असली ड्रामा। आगे कोথায় চলে গেলে? তোমার কি লজ্জা ঘেন্না বলে কিছু নেই শরীরে? মানে লোক বিচার না করে মনে যা কিছু হলো বলতে শুরু করলে। মানে কি এমন খারাপ কথা বলেছি বলতো? যা সত্যি কথা বলেছি নাকি? নিজের কেচ্ছা 5 কাম করে 5 জনকে না জানালে পেটের ভাত হলো না তোমার। কেচ্ছাটা কোথায়? দেখ শর্মি, আমি যা সত্যি তাই বলেছি। একটা কথা মনে রাখবি, সত্যি কথা বলতে না বুকের পাটা লাগে। হ্যাঁ, সবারটা থাকে না, বুঝলি? এই যে সরকারি বিশেষ বাবুরা, হ্যাঁ, সবাই কিন্তু চোর ডাকাত ঘুষ খেয়েছে না, একটা মোটা করে ফেলেছে, ভাবতে খেয়ে যদি বুঝতে পারে। নইলে তুই ভাব 50-60 হাজার টাকা যারা মাইনে পায় তাদের 3খানা বাড়ি, 4খানা গাড়ি, সোনা দানা, ব্যাংক ব্যালেন্স কি করে হয়? তোমার গলায় না, তোমার গলায় না, এবার ওকে গলায় তুলে দিতে হবে। এখন না মহারানীর মতো বাঁচবে। এই জন্য শরীরের মধ্যে একটা 50 কেজি কাতলা মাছ তো জালে ঢুকে পড়েছে। আরে বাবা জানি, তারপর খেলিয়ে তুলতে হবে টাকা, তো কেটে কুটে মশলাপাতি লাগিয়ে কালি যাওয়া। আরে বাবা, কেন বুঝতে পারছিস না? আমি তো তোর জন্য রাস্তাটা পরিষ্কার করে দিলাম। তোমার কি মনে হয় ওই লোকটা আস্ত রাজা গঙ্গারাম 10 কানটা মুলে দে আর জ্ঞান দুদিন তাকিয়ে থাকে। তারপর তোর জামা কাপড় ওই কেচে দিতে বললে না, মনের আনন্দে কেচে দেবে। বললে সারা রাত ধরে গা হাত পাটি বেঁধে দেবে। যা ভাবছো মোটেই সেটা না, গভীর জলের মাছ ধরে যা ভাবটা খায় সেটা সত্যি না। ছাড়তো এই বাপকে, তোর বাপকে কি হবে? এই 60 বছর বয়সে, বুঝলি, চাকরি বাকরি ব্যবসা বাস কিচ্ছু না করে স্রেফ অন্যের মাথায় কাঁঠাল ভেঙে যে বিচারে দিলাম, ওজন পারে বল? কেউ পারবে না। এই ব্যাপারে তুমি পিএইচডি করে ফেলেছো। আরে শোন, আমি যা বলছি কথাটা মন দিয়ে শোন। কি শুনবো? আরে বাবা, আমার যা বোঝা হয়ে গেছে রে। এটা ব্যাংকে চাকরি করে ওটা মাইনে একটা কেন 4-4টে বউ রাখতে পারে। তুই জানিস ওর টাকায় ছাতা পড়ে যাচ্ছে, কেউ ওর কাছে টাকা ধার চাইতে এলে না, কেউ তাই ফেরত যায়। সবাইকে টাকাটা ধার দিয়ে দেয়, তারপর ফেরত দিতে ভুলে যায়। এই তো আমাকে বেশ কয়েকবার টাকা ধার দিয়েছে, ফেরত দিতে ভুলে গেছে। তুমি ফেরত দিলে না কেন? পিঠে গিয়েছিলাম তো, পিঠে চাইনি বলে তুই জানিস, আমি তো আপনাকে কখনো টাকা ধার দিইনি। হ্যাঁ,
গত মাসের মাঝামাঝি ওকে কি বললাম, একটু টাকার দরকার ছিল, যদি এই মাসের বাড়ি ভাড়াটা অ্যাডভান্স দিয়ে দাও তাহলে খুব ভালো হয় আর কি। দিয়ে দিল। তার মানে তুমি প্রতি মাসে 2 বার করে বাড়ি ভাড়া আদায় করো? আরে রাগ করছিস কেন? এই যে আমি এগুলো করছি এগুলো নিয়ে কি সব দিয়ে যাবো রে? তোরই তো থাকবে নাকি? ওই চিটিংবাজি করে টাকা রোজগার আমার থেকে হজম হবে। আরে রাগ তো, চিটিংবাজি কোন সারা চিটিংবাজ ধরে সবাই কাছে মুখোশ করে ঘুরে বেড়াচ্ছে। আছে মানে খেয়ে বুঝতে পার। ফোন দিয়ে আমার কথাটা শোন, নিজের পায়ে নিজে কোনোটা মানিস। আরে বাবা কেন বুঝতে পারছিস না? এই ছেলেটা তোর জন্য হাবুডুবু করছে। আরে বাবা এই লোকাটা গরম থাকতে থাকতে হাত বলিতে থাকতে হবে। আচ্ছা কথা বলতো, আচ্ছা কবে তুই বিয়ে দিতে বলবি না? 40 তো পেরিয়ে যাচ্ছে রে। হ্যাঁ, মা বাবার বয়সটা কিন্তু আর নেই তো, মানে অলমোস্ট যাচ্ছেই। আর এখন আমাদের বলি মন্দির আমি তোর জন্য রাস্তাটা পরিষ্কার করে দিয়েছি। এবার সুবিধা সুযোগ বুঝে ছেলেটাকে বিয়ে করে দেয়, ব্যাস হয়ে গেল। কেল্লা হতে নিজেকে আমি কেন এত সস্তা করে তুলব? আমি কি ভুল না? নাকি পুরুষের সংসারের আসতে বের মতো আমি রাধা। আমার একটা মন আছে, ভালো লাগা মন্ত্র লাগা আছে। পুরুষের কাছে নিজেকে সস্তা করে তুলব কেন? সহজে যা পাওয়া যায় তার কোনো দাম থাকে না, মূল্য থাকে না। না না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। চোখের মাথা খেয়েছেন নাকি? আপনার কি খুব লেগেছে, যন্ত্রণা হচ্ছে? তাহলে ডাক্তারের কাছে চলুন। কি রহস্য শুনলে বাবা, আরেকটু হলে মাথাটা বেরিয়ে যাচ্ছিল। আপনার কি মাথা ঘুরছে? তাহলে একটু চুপচাপ বসুন, একটু জল খান। বলছিলাম কি, লেবু চিনির শরবত খাবেন? চোখটা কি আকাশের দিকে তুলে হাঁটেন? না তো, আসলে আমি আজকাল একটু ঝাপসা দেখছি। আমাদের মনে হয় চোখের ডাক্তার দেখাতে হবে। তার আগে এই বাড়িটাকে বদলান। কেন বলুন তো? কোথাও ভাড়া নিয়ে চলে যান। কেন বলুন তো? আমি তো ঠিকঠাক ভাড়া দিচ্ছি। বেশি ভাড়া দিচ্ছেন না আপনি? ডবল ভাড়া আপনার কাছ থেকে আদায় করা হচ্ছে। না তো। আমার বলে না তো, আপনাকে এবার এই বাড়িটাকে বদলাতেই হবে। নইলে কি করবো জানেন? এখানে আপনাকে মন্ডলোক বলে পুলিশে দিয়ে এখান থেকে তাড়িয়ে দেবো, ব্যাস। আমার অপরাধ, আমি তো আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করছি না। বেশি ভালো ব্যবহার করছেন না আপনি? এত বেশি ভালো ব্যবহার করাটাই বোকামি, মারাত্মক ভুল, ক্রিমিনাল অফেন্স। হবে হয়তো। হয়তো নাকি ফেলুন তো। আচ্ছা, আপনি আমার বাবাকে বলেছেন না যে আমার গাড়ি ভাড়ার টাকাটা আপনি দিয়ে দেবেন? আপনি বিপদে পড়েছেন তাই। কেউ বিপদে পড়লে তাকে কি সাহায্য করছেনই? এইভাবে কতজনকে আপনি সাহায্য করতে পারবেন বলুন? সবাইকে পারা যায় না ঠিক, তাই বলে কাউকে করবো না এটা তো ঠিক না। আচ্ছা, আপনি আমাকে সাহায্য করতে চাইছেন কেন? আমি আপনাকে, আপনি
আপনার জন্য কখনো তো কিছু করিনি, আর ভবিষ্যতে করতেও পারবো না। আর সাহায্য যদি করতেই হয় তবে আমাকে একটা চাকরি রেখে দেন কি, সেটা অনেক বড় উপকার হবে। দেখুন, আপনার জন্য অন্য কোথাও মানে ভালো জায়গায় ভদ্র পরিবেশে মোটামুটি ভালো স্যালারিতে একটা কাজ জোগাড় করে দিতে পারলে আমি ধন্য হয়ে যেতাম। কিন্তু আমার তো সেরকম কোনো যোগাযোগ নেই। তাছাড়া আজকাল চাকরি বাকরির বাজার খুব খারাপ। এই তো দেখুন না, কোভিডের পর সব জায়গা থেকে হাজার হাজার কর্মচারী ছাঁটাই হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কতজন তো আত্মহত্যা করে বসে। আমাকে এবার আত্মহত্যা করতে হবে। না না, আপনি মরবেন কেন? আপনি বাঁচবেন। কিভাবে বাঁচবো বলুন তো? খাওয়া খেয়ে? ওই শুনলেন না বাবা বলেছে কয়দিনের মধ্যে বাড়ি ভাড়ার টাকা দিতে না পারলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। একটা চাকরি কিন্তু আছে। তাই না? কোথায় আছে? কিসের চাকরি? কোন কোম্পানি? সরকারি না বেসরকারি? মাইনে দেবে তো? আপনি চাইলেই দেবেন। আমি চাইলে মাইনে দেবে মানে? ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন তো। হ্যাঁ, সরকারি চাকরি না, হ্যাঁ। বলতে পারেন বেসরকারি, একেবারে ঘরোয়া চাকরি। খুব বেশি ঝামেলা ঝঞ্ঝাট নেই, তবে খাটাখাটুনি আছে, তবে সেটা নিজের মতো করে। যখন মনে হবে আজকে মনটা ভালো নেই কিংবা শরীরটা ঠিকঠাক যাচ্ছে না, তখন রেস্ট নেবে, কেউ বাধা দেবে না, গাড়িও করবে না, এমনকি মাইনেও কাটবে না। ওরে বাবা, এ আবার কেমন চাকরি? বাপের জন্য তো এরকম চাকরির কথা শুনিনি। না আছে আছে, আমাদের চারপাশের সবটাই যে খুব খারাপ সেটা কিন্তু নয়। এই খারাপের মধ্যে আমরা স্বপ্ন দেখি একটা সুন্দর দিন আসবে, একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি হবে, যেখানে কাটাকাটি, মারামারি, হিংসা, চুরি, ডাকাতি থাকবে না। মালিক শ্রমিক সম্পর্ক মুছে যাবে। সেখানে কেউ মালিক না, কেউ শ্রমিক না। এসব গাল গল্প ছেড়ে একটু ঢেলে আসুন তো। আপনি কি আপনার সংসারে আমাকে মাইনে দিয়ে রাখতে চাইছেন? আপনি রাজি থাকলে আমি আপত্তি করবো কেন? চাকরিটা ভালো নেই। আপনি চলে না গেলে আপনাকে কেউ তাড়িয়ে দেবে। বুঝেছি, ওই আমার বাবার মতো বন্দি করছে, তাই তো? আমি রাজি। কত মাইনে দেবে? আপনার দাবি কত? একটু বেশি হয়ে যাচ্ছে না? ঠান্ডা হয়ে যাবেন তো। মাটিতে পা রেখে কথা বলুন। আমি স্ট্রেট কাট কথা বলতে চাই। আপনি আমাকে আপনার সংসারে 24 ঘন্টায় চাকরানির চাকরি দিতে চাইছেন? না না না, হ্যাঁ, ওই রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, আরো যা যা আছে ওই ঘর সাজানো, ঘর আলানো, আর এই ঘরটাকে নিজের ঘর হয়ে গেল। আমি শুধু থাকতো আপনার সাথে একসাথে এক ঘরে থাকতো। হ্যাঁ, কারণ 24 ঘন্টা আপনার ঘরে থাকে, লোকনিন্দার একটা আশঙ্কা থাকে, তাই একটা সামাজিক সম্পর্ক থাকলে ভালো হয় না? হ্যাঁ। তখন আপনার সাথে একসাথে এক ঘরে থাকতে আর কোনো বাধাই থাকবে না। আমি রাজি। মাইনেটা কিন্তু আমার মাইনেটা আপনাকে ধরে দেবো। ওর থেকে কিন্তু অর্ধেক আমার জন্য সরিয়ে রাখা। হ্যাঁ। নইলে মেয়ে মানুষের মন তো ঘর সাজাতে, ঘর গোছাতে, ঘরের জন্য আমি নতুন 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 স্বপ্ন দেখতে ওটা মাইনেটাই হাতে খরচা করে ফেলবো। আপনি যা বলবেন তাই হবে। সব কথাতে এত সম্মতি দিচ্ছেন যে কিছু ভেবে চিন্তে সম্মতি দিই। এত ভালো ভালো মাথা নাড়লে পরে তো আমার মনে আগে পরে বলে কিছু নেই। তামাশায় এটা কিভাবে হবে? কেন? আপনি তো হিন্দু ব্রাহ্মণ, আমি খ্রিস্টান, যা কিছু যাওয়া হবে। আপনি যেরকম বলবেন সেই রকম হবে। আমি কিন্তু ধর্ম বদলাতে পারবো না। না না, ধর্ম বদলাতে হবে কেন? আজকাল তো মানুষের পরিচয় ধর্ম দিয়েই হয়, দেখছেন না? কে কি খাবে, কি পড়বে, বলবে, সব ওরাই ঠিক করে দিবে। ওদেরটা আমরা শুনতে যাব কেন? আমরা আমাদেরটা ঠিক করবো। তার ছেলে পুলে বলে তাদের কি ধর্ম হবে? সেটা তারা ঠিক করবে, আমরা খবরদারি করতে যাব কেন? সমস্যা কিন্তু আরো অনেক আছে মশাই, বিস্তার গোলমাল হয়ে পড়ে আছে। আরো সমস্যা? হ্যাঁ, ও, জটিল সমস্যা। ওই সব দিক থেকে ভালো ভেবে না জেনে বুঝে ধুম করে একটা বিয়ে করে ফেলে অশান্তির আর শেষ থাকে না। না 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 না, অশান্তি হবে না, অশান্তি হবে না। আপনার কথাই সত্য। আচ্ছা ধরুন আপনি সন্তান চাইছেন না, কিন্তু আমি চাইছি না, তখন তো মশাই মোটামুটি কাণ্ড হয়ে যাবে। না না, কোনো কিচ্ছু হবে না, আপনার চাওয়াটাই শেষ কথা। ঠিক আছে, সমস্যা কিন্তু তারপরেও থেকে যাচ্ছে। ও, আরো সমস্যা? হ্যাঁ, আরো সমস্যা। এই ফুটবল হ্যাঁ। বাচ্চা হওয়ার পর তার কি নাম রাখা হবে? হ্যাঁ। সে কোন স্কুলে পড়বে? তাকে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার করবার জন্য আবার ছুটতে শুরু করবো। পদে পদে আপনার রুচিকে আমার মান্যতা দিতে হবে, কারণ আপনি পুরুষ, আপনি স্বামী,
আপনার মনোরঞ্জন করাটাই আমার একমাত্র পবিত্র কর্তব্য হয়ে উঠবে। এর অমর্যাদা করা যাবে না। আপনি আমাকে এভাবে লজ্জা দিচ্ছেন কেন বলুন তো? আমি তো আমার সত্যি আপনার হাতে তুলে দিতে চাই। আরে মশাই, বিয়ের আগে পুরুষ মানুষ একটা মেয়েকে কাছে পাওয়ার জন্য এমন অনেক কিছুই বলে থাকে। তারপর ওই ফুলসজ্জার ফুলগুলো শুকিয়ে গেলে পুরুষের গলা শুকুনি হয়ে কি রকম ভাবে কঠিন হওয়া শুরু হয়। আমার তাহলে এখন আমার একটা চাকরি দরকার। আপাতত ওর মতো মত দিতে পারলে কিছু দিনের জন্য একটু স্বস্তি বোধ করে। এই যে শুনুন, এই যে শুনুন, আপনি ম্যারেজ রেজিস্ট্রি অফিসে নোটিশ দিন। কি নোটিশ দিন? নোটিশ বিয়ে দেব। আমি বন ফুলে গো, আমি বন ফুলে গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুলে গো, আমি বন ফুলে গো, আমি বন ফুলে গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুলে গো, আমি বন ফুলে গো, আমি বন ফুলে গো। এরপর ওদের বিয়ে হয়ে গেল। সরকারি কাগজে সই করে দিয়ে আলো জ্বলেনি, নিমন্ত্রণ খেতেও বিশেষ কেউ আসেনি এই বাড়ির ভাড়াটেরা ছাড়া। নতুন চাকরিতে শর্মী মন দিয়ে নিপুণ ভাবে কাজে লেগে পড়ল। কেশব সেও শর্ত মেনে চলতে থাকলো, অর্থাৎ মাসের মাইনের টাকাটা পুরোটাই সে তার স্ত্রীর হাতে তুলে দিত। সেখান থেকে তার স্ত্রী কত টাকা সরিয়ে রাখত তার হিসেব জানতে চাইত না। বাইরে থেকে বোঝা যেত না ওরা কতটা সুখী কিংবা অসুখী। ওদের সম্পর্কের নিগড় কতটা মজবুত সেটা বুঝবার সময় এখনো আসেনি। তবে সমস্যায় পড়ে গেল ভেন্ডিবাবু, এবারের আসল মালিক, যিনি যখন তখন কেশবের কাছ থেকে টাকা ধার নিতে পারতেন। এইভাবে বেশ কয়েক মাস পার হয়ে গেল। কখন থেকে ডাকছি, উপর থেকে চিৎকার করছি, কারো কথা কি কানে যাচ্ছে না? কোথায় গেলি রে তোরা সব? তোরা কি ঘরে আছিস না বাইরে? কোথায় গেল সব? আরে একটু আগে তো ছিল। কতবার বলেছি দরজাটা খোলা রেখে কোথাও যাবি না। কোথায় গেল? এদিকে সদর দরজাটা খোলা। দরজা টরজা খোলা রেখে গেল কোথায় সব? সিনেমায় গেল নাকি? না, এসে বলতো সিনেমায় যাওয়ার নেশা নেই। আমার মেয়েটা তো সিনেমা ভালোই বাসে না। তাহলে কোথায় গেল? কেনা করতে চেয়েছিস? হ্যাঁ, তাই ভাব। আমাকে টাকা দেওয়ার বেলায় ওদের হাত দিয়ে জল বলতে চায়। আর 2 মাসের বাড়ি ভাড়া পেন্ডিং পড়ে আছে। হ্যাঁ, আগে ওই টাকা পয়সা গুলো ছিল কেশবের হাতে। হ্যাঁ, তখন আমি বেশ শ্রমচ্যুত করে ওর কাছ থেকে টাকা পয়সা গুলো আদায় করতে পেরেছি। এখন ওই টাকা পয়সা গুলো গেছে সব আমার মেয়ের কাছে। আমার মেয়েটা না আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। হ্যাঁ, ওই যে কথায় বলে না, ওই হাতি কাদায় পড়লে যা হয় আর কি ব্যাপার? কে আপনি? আরে ভুলভুল করে বাড়ি ঢুকে বললেন যে এটা নিশ্চয় স্বর্ণের বাড়ি। তাতে হলোটা কি? বলা নেই, কওয়া নেই, ভুলভুল করে বাড়ির ভিতরে ঢুকে পড়তে হবে। মতলবটা কি? নাম করতে কাজ হয় না। মতলবটা আপনাকে বলে কি হবে? আমি
বাড়ির ল্যান্ডলর্ড, মানে বাড়ির কর্তা। কার পারমিশন নিয়ে বাড়িতে ঢুকেছো? তুমি জানো তোমাকে আমি পুলিশে দিতে পারি? যে তুই আপনার মেয়েকে বলবেন আমি এসেছিলাম, হ্যাঁ আবার আসবো। সে তুমি কি করবে না করবে সে তোমার ব্যাপার। তো আসার আগে মানে এই বাড়িতে ঢোকার আগে আমার পারমিশনটা আমি তুমি দিতে হবে। বেশ, তাই নেব। তবে শর্মিকে বলে রাখবেন আমি একটা বোঝাপড়া করতে এসেছিলাম। বোঝাপড়া? কিসের বোঝাপড়া? আর আমার মেয়ের সাথে তোর কিসের সম্পর্ক? সেটা দ্বিতীয়বার যখন আসবো তখনই বুঝতে পারবেন কিসের বোঝাপড়া আর কিসের সম্পর্ক। আর অনেক রহস্য রোমাঞ্চ ড্রামাটিক সিন প্রত্যক্ষ করতে পারবেন। বুঝলাম বুঝলাম। বলছি নামটা কি? মেয়েকে কি বলবো? বলবেন একটা খচ্চর, হ্যাঁ? হ্যাঁ জঙ্গলের ডাকাতদের মতো হিংস্র আর তালিবানিদের মতো সন্ত্রাস সৃষ্টিকারী বাপ্পু এসেছিল দেখা করতে। হাতে আমার যথেষ্ট সময় থাকলে আপনার মেয়ের জন্য আমি আর সারা রাত এখানে বসে অপেক্ষা করতে পারতাম, কিন্তু সেটা সম্ভব নয়, তাই চলে যাচ্ছি। তবে যে কোনো দিন যে কোনো মুহূর্তে ফিরে আসার বিচার করছি, কথাটা মনে থাকে। সমাজের বাবা, হ্যাঁ ছেলেটা কি চায় না, মানে কি বলতে এসেছিল? আমার মেয়ের প্রাক্তন প্রেমিক, আমার মেয়েকে লেন মেরেছে? না 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 না, তা কি করে হবে? তা কি করে হবে? আমার মেয়ে তো কখনো কোনো বেড়া ছেলের সাথে জড়াতেই চাইনি। তাহলে না, হ্যাঁ ওটুই তো। এই বুঝবেলা এলো, এবারে আমাকে কি করতে হবে জানেন? আমাকে শুনতে হবে ওদের এই মাখো মাখো ভাবটা ছাড়ো ছাড়ো ভাবে গড়িয়ে গেল কি সারা কিছু। আজ তোমার কি হয়েছে বলতো? আমার সামনে ওরকম সিন ক্রিয়েট করলে কেন? তুমি আমাকে বাধ্য করছো। আমি তোমাকে বাধ্য করলাম? হ্যাঁ, শপিং মলে আমার উপর জোর খাটাতে গেলে কেন? মানে তোমার উপর আমার কোনো জোর নেই, অধিকার নেই। স্বামী স্ত্রীর সম্পর্কের খাতিরে নিশ্চয়ই আছে, তবে তুমি তো এই সম্পর্ক স্বীকার করো না। তোমার আমার একটাই সম্পর্ক, সেটা হলো পার্মানেন্ট এগ্রিমেন্ট, আবেগ বর্জিত ব্যবসায়িক চুক্তি। বাইরের লোকের সামনে আমরা স্বামী স্ত্রী, ঘরে আমরা একজন হুজুর অন্যজন মুজুর। চুক্তিটা কিন্তু একতরফা ছিল না, তুমিও সাই দিয়েছিলে। বাধ্য হয়েছিলাম, তাই এই কবছর আমি চুক্তি ভঙ্গ করিনি। এখন তুমি চুক্তি ভাঙতে চাইছো? ভাঙাভাঙির খেলায় আমি থাকি না। তাহলে কোন খেলায় তুমি স্বচ্ছন্দ? এখন এইসব কথা উঠছে কেন? উঠছে উঠছে, তার কারণ তুমি চাইছো খেলা বন্ধ করে দিতে। আমি চাইছি? আশ্চর্য! আমাদের চুক্তিতে কিন্তু লেখা ছিল যত কাণ্ড ঘটুক, ঝড় তুফান যাই হোক না কেন, 2 বছরের আগে কেউ চুক্তি ভাঙতে পারবে না। যদি কেউ ভাঙতে চায় তবে তাকে পেনাল্টি দিতে হবে। দেবে পেনাল্টি দেবে, কারণ ওই ফুল সজ্জাটা যখন কণ্টক সজ্জা হয়ে ওঠে তখন তো একসাথে তলায় থাকা যায় না রে। আমাকে দেখ আমি 5 বার এই বিয়ে পিড়িতে বসেছি। তোর মা তোকে তো জন্ম দিয়ে পটল তুললো, হ্যাঁ, আর বাকিগুলো কেউ বা কেটে বললো, কেউ মরে গেল, লাভটা হলো কার? এই শর্মা। এখন এই কেশব যদি পেনাল্টির টাকা দিতে রাজি থাকে তাহলে তাকে বাধা দেওয়ার কোনো পক্ষই হয় না। তুমি থামবে কেন? আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তুমি ঢুকে পড়েছো কেন? ঢুকে পড়েছি কারণ আমি তোদের গার্জিয়ান, তাই। আমরা কি নাবালক নাবালিকা? আমাদের গার্জিয়ানের দরকার নেই, তুমি এখন আসতে পারো। আমি কি তোদের ঘরে আসার জন্য ছোট করিনি? তোদের ঘরে ঢোকার জন্য আমার বইয়েই গেছি। হ্যাঁ, তাহলে ঢোকো কেন? তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? দোকানের ওই কোণা থেকে তুমি এই ঘরে কি হচ্ছে না হচ্ছে সব সময় দেখছো। শোন, তুই একদম উল্টো কথা বলবি না। অনেক দামাবাজি করছিস। শোন, তোদের এই কি বলে রানিং ভিডিও দেখার মতো পর্যন্ত সময় নেই। আমি কাজের কথা বলি। আমার 2 মাসের বাড়ি ভাড়া পেন্ডিং করে আছে, সেটা আগে ক্লিয়ার কর। সেটা তো তুমি এখন পাবে না। কেন পাবো না কেন? বাড়ি ভাড়া না পেলে আমার চলবে কি করে রে? আমাদের বিয়ের সময় আমরা তোমাকে 2 মাসের বাড়ি ভাড়া অ্যাডভান্স দিয়ে রেখেছি। তাতে হলো নাকি? আগামী 2 মাস পর তুমি তোমার বাড়ি ভাড়ার টাকা পাবে, তার আগে না। এই জন্যই আমি কিন্তু তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। তোরা কি আগামী 2 মাস পর আমার বাড়ি ছেড়ে চলে যাবে নাকি?
2 মাস পর কি হবে সেটা 2 মাস পর জানতে পারবে। এখন এখান থেকে যাও তো। বুঝতে পারছি, তোরা এখন আমাকে রেজে খেলাচ্ছিস, তাই না? শোন, দেখা তো বলি, আমাকে খাটাবে না কিন্তু। আমি কিন্তু তোদের নামে থানায় কমপ্লেন করতে পারি, কেস করতে পারি তোদের তুমি নামে। যেখানে খুশি যেতে পারো। এখন অন্তত দয়া করে এখান থেকে যাও। এখন আমাকে রাগাবে না কিন্তু, আমাকে অপমান করবি না। না, কথাটা শোনো আগে। আমাকে এভাবে রাগালে আমি তো ছেড়ে কথা বলবো না বলে দিলাম। হ্যাঁ, যাও বলছি এখন যাচ্ছি এখান থেকে। দেখে নেবো তোদেরকে। আমি তোদেরকে দেখে নেবো বলে দিলাম, আমার সঙ্গে রাগাবে না। যাও, দেখে হ্যাঁ, দেখে নেবো তোদেরকে। হ্যাঁ, দেখে নেবো। নিজের বাবার সঙ্গে ঝামেলা করছো কেন? আইনের সব টাকা তোমার হাতে তুলে দেবে। কি দিয়ে কি করো কোনো কিছু জানতে চাই না। মাসে মাসে ভাড়ার টাকাটা দিয়ে দিলেই পারো। ওসব নিয়ে তোমাকে মাথা ঘামা যাবে না। তোমার টাকার কোনো অপচয় আমি করছি না। এই কথাটাই আমি তখন তোমাকে বোঝাতে পারিনি। শপিং মলে দাঁড়িয়ে আমি তোমাকে বারবার বলেছি, দামি দামি পোশাক কেনার আমার কোনো দরকার নেই। দামি দামি পোশাক কিনে টাকার অপচয় আমি কখনো করি না। তুমি আমার কথা বুঝতে চেষ্টা করলে না। শপিং মলে দাঁড়িয়ে আমার সঙ্গে ঝগড়া করলে। আমি তোমার টাকা কোনো অপচয় করতে চাইনি। টাকা তো কিছু আমারও আছে, আমারও তো রোজগার হয়েছে। আমি কি তোমাকে কোনো কিছু প্রেজেন্ট করতে পারি না? নিশ্চয়ই পারো, যদি সেই উপহার আমার মনের মতো হয়। বুঝলাম, আরে এটাও বুঝলাম এখনো আমি তোমার মনকে স্পর্শ করতে পারিনি। আমার পছন্দ আর তোমার পছন্দের অনেক আলাদা। সেটাই তো স্বাভাবিক। তুমি আমি দুটো আলাদা মানুষ, দুটো মন, দুটো সত্তা। কি করে এক হবো বলো? তাছাড়া তুমি তো প্রথম দিন থেকে এক হওয়ার কথা ভাবনি। তোমার সঙ্গে আমার একটাই সম্পর্ক। তাহলে এক কাজ করা যাক, আমরা এই চুক্তিপত্রটা ছিঁড়ে ফেলবো। এর জন্য কাউকে পেনাল্টি দিতে হবে না। কথাটা শোন। আবার নিশ্চয় বাবা। ওই ছেলেটা কি বলছে শোন। শোন কি বলছে ছেলে। তোমার ছেলেটা আমার সঙ্গে তো ছিল। আমার তো মাথায় কিছু হচ্ছে। কি হয়েছে জানিস? বলছে তোর সঙ্গে নাকি খুব মানে কি হয়েছে মানে। ও হ্যাঁ, একটা কথা তো বলা হয়নি। ওই ছেলেটা না তোরা আসার আগে আরেকবার এসেছিল। আমি বলছি কি জানি, বলছে তোর সঙ্গে নাকি খুব জরুরি দরকার আছে। হ্যাঁ, জরুরি দরকার মানে আমার মা ওকে দেখতে চায়। তো তোমার মা আমার মেয়েকে দেখতে চাইছে কেন? আমার মা মৃত্যু শয্যায়। তো আমরা তাকে বলিনি যে আমার স্ত্রী মানে সে ডিভোর্স নিয়ে ওর বাপের বাড়ি চলে গেছে। তা ডাক্তারবাবু বললেন যে কোনো ভাবেই হোক আমার প্রাক্তন স্ত্রীকে নিয়ে যেতে হবে, মার সাথে দেখা করা। ঠিক আছে, সে তোমার প্রাক্তন স্ত্রীকে তুমি তোমার মায়ের কাছে নিয়ে যেতেই পারো। সেজন্য তুমি এখানে এসছো কেন? এখানে তো তোমার বউ থাকে না। সে কি? হ্যাঁ, আপনিও বলছেন আমার বউ এখানে থাকে না? না থাকে না। এই যে আপনি কি আমাকে চিনতে পারছেন না? মানে? নাকি চিনতে চাইছেন না? আরে কি আশ্চর্য কথাবার্তা! আমি তোমাকে কি করে চিনবো বলো? আমি তো তোমাকে আগে কখনো দেখিনি, নাই তো কখনো দেখলাম। পুরো বয়সে মিথ্যা কথা বলছেন বলুন তো? বড় লোকের কি শাস্তির ভয় নেই? হ্যাঁ, আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন তো? এই বুড়ো মানুষটাকে মিথ্যেবাদী বলছেন কেন? এই বুড়ো মানুষটা শুধু মিথ্যাবাদী নয়, এই বুড়ো মানুষটা চিটিংবাজ, ধান্দাবাজ, আর অনেক বিশেষ নামের আগে পোষানো যায়। থামুন। আগে আপনি কি বলছেন? আপনার সাহস তো কম না। সাহসের কথা থাক, আর প্রমাণ না হয় পরে দেওয়া যাবে। আপনি লোকটা কি বলুন তো উঠায়? হ্যাঁ, আর এ বাড়িতে কি বা করছে? আর এদের সঙ্গে আপনার সম্পর্কটা কি বলুন তো একবার? হ্যাঁ, এই যে আমার আদরের জামাই, আমার মেয়ের একমাত্র লিগেল হাজবেন্ড। চমৎকার, অসাধারণ। তাই তো বলি, এই লোকটা এখানে কেন? আচ্ছা মিস্টার, একটা কথা বলুন তো, আপনি কি বিজনেস করেন? হ্যাঁ, নাকি চাকুরিজীবী? ওটা মাইনে পান নিশ্চয়ই, তাই না? প্রচুর টাকা, তাই তো? ব্যাংক ম্যানেজার, বড় মাইনে, উচ্চ বংশ। আচ্ছা জানো, গ্রামের বাড়িতে অনেক জায়গা জমি আছে। হ্যাঁ, এ তো দেখছি একেবারে 20-25 কেজি কাঁচা আছে। খুব ভালো, খুব ভালো। একটা কথা বলুন তো বাবু, হ্যাঁ, ওই মহিলার সঙ্গে নিশ্চয়ই আপনার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, তাই না? এই ধরুন এখানে চুক্তি 2 বছরের, তাই তো? আপনি এত সব জানলেন কি করে? আমি জানবো না তো কে জানবে? আমি তো হচ্ছে ওই মহিলার 7 নম্বর লিগেল হাজবেন্ড। হ্যাঁ, আর আপনার নম্বরটা হচ্ছে সব মিথ্যে কথা। বাবাকে সে ওটা তো বিশ্বাস করো না। এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে। আমি তো আপনার স্ত্রীটা সারা জীবনের জন্য নিয়ে যেতে আসিনি।
ভয়ঙ্কর তিক্ত অভিজ্ঞতা নিয়ে সব রকমের চুক্তি আমি ওর সঙ্গে একবারে ছিঁড়ে ফেলি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বাবা যেসব তুই বিশ্বাস করো, আমার মেয়ের আগে কখনো বিয়ে হয়নি। এই ছেলেটা না ষড়যন্ত্র করে আমাদের ফাঁসাতে চাইছে। তো দেখুন, আমি শুধু আমার মায়ের শেষ ইচ্ছেটুকু পূরণ করতে চাইছি। ও আমার সঙ্গে ঘন্টা খানেকের জন্য যাবে, আমি ট্যাক্সি করে নিয়ে যাবো, ট্যাক্সি করে ফিরিয়ে দিয়ে যাবো। ওকে না দেখে আমার মায়ের প্রাণবায়ু বেরোবে। তবে হ্যাঁ, আরেকটা কাজ অবশ্য আছে, মানে ওরা আমার নামে ব্যাংকে একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে। দেখলাম তাতে বেশ কিছু টাকা জমা পড়ে আছে, ও সই করে দিলে আমি টাকাটা তুলে নিতে পারি। তাছাড়া শর্মি, তুমি চুপ করে আসলে না, মানে তুমি কি বলতে চাইছো? আমি যা বলছি সব মিথ্যে কথা। হ্যাঁ বলো, কিছু বলো। ও তোকে ব্ল্যাকমেল করতে এসছে। তুমি কেন চুপ করে আছো? বলো, তুমি কেনই আমাকে অপদস্থ করছো? বলো তো, আমি তো তোমাকে অপদস্থ করতে আসিনি। আরে আমি ভেবেছিলাম আমি এখানে একান্তে এসে তোমাকে নিয়ে যাবো আমার বাড়িতে, কেউ কিছুই বুঝতে পারবে না। তোমার বাবাই তো সব কেঁচা বললো। সবই তোমাকে কিছু বলতে হবে না, যা বুঝার আমি বুঝেছি। তোমাকে এখন কোনো কৈফিয়ত বা অজুহাত দিতে হবে না। শুধু বলবো, এই কথাগুলো আমার কাছে গোপন না করলেও পারতে। কি যে বলেন না মিস্টার, আজকালকার সততা নির্ভরতা ওসব চোখ বুঝে বিশ্বাস করবার যুগ। হ্যাঁ, আমরা সবাই এক একটা মুখোশ করে ঘুরে বেড়াচ্ছি। আমাদের সবার অনেকগুলো মুখোশ। চলো, তুমি বাড়ি চলে যাও। ঘন্টা খানেকের মধ্যে আমি তোমার বাড়ি পৌঁছে যাবো। হ্যাঁ, ঘন্টা খানেক আমার মাকে আমি আটকে রাখতে পারবো। মানে এই মুহূর্তে গিয়ে যদি বলি যে ওর সাথে দেখা করতে তার বৌমা আসছে, তাহলে স্বয়ং জমদূতকেও ঠেকিয়ে রাখা যাবে। শোনো, ঠিক সময় মতো চলে আসবে কিন্তু। হ্যাঁ, চলে যাবো। একদম লেট করবে না, ঠিক সময় মতো চলে আসবে। চললাম। হ্যাঁ, আচ্ছা, এটা তুই কি বললি মা? হ্যাঁ, এত বোকা তুই, নিজের ভাই নিজেই কোনোটা ভাবলি। হ্যাঁ, আর সেই সঙ্গে আমার মাথাটা হেট করে দিলি জামাইয়ের কাছে। ঠিক ঠিক ঠিক। ভালোই হলো, যে কথাগুলো আমি তোমাকে মুখ ফুটে বলতে পারছিলাম না, আজ এই ঘটনা আমাকে সহজ করে দিল। তার মানে তুমি আমাকে আমাদের চুক্তি অনুযায়ী তোমাকে মাইনে দেওয়ার ক্ষমতা আমার আর নেই। নেই কেন? তুমি তো চাকরি করো। সেদিন তোমাকে এক গাদা টাকা খরচা করে আমার জন্য পোশাক কিনতে বারণ করেছিলাম ঠিক এই কারণে। আমার এখন খুব খারাপ সময় চলছে, এভাবে আর কতদিন টানতে পারবো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি চাকরি ছেড়ে দিয়েছো? চাকরি ছাড়তে যাবো কেন? চাকরি আমাকে ছেড়ে দিয়েছে। তোমাকে বিয়ে করার পর বছর ঘুরতে না ঘুরতে বিপর্যয় নেমে এলো। আমি তোমাকে কিছুই জানতে দিই, আমার কর্তব্য আমি পালন করে গেছি। বাহ, চমৎকার বললে। স্বামীটার বিপর্যয় আড়াল করে গেল নিজের বিয়ে করা স্ত্রীর কাছে। কেন আড়াল করে গেল সেটা তুমি বুঝতে পারছো না? তোমার আমার সম্পর্কটা কি অন্য অনেক দম্পতির মতো সহজ স্বাভাবিক ছিল? তুমি কি কোনোদিন সম্পর্ক সহজ করোনি? রাতের পর রাত আমার পাশে শুয়ে থাকলেও আমার কখনো মনে হয়নি এই মানুষটার সঙ্গে আমি শরীর মনের নিবিড় বন্ধনে আবদ্ধ। তোমার শরীরটা আমার কাছে মনে হচ্ছে একটা রোবট নিখুঁত ভাবে অনেক কাজ করে দেয়, কিন্তু সেই সব কাজের মধ্যে তার মন ফেলে দিতে পারে না। জানো শর্মী, যেদিন আমাদের ব্যাংক ফেল করলো, ব্যাংকে জমানো অনেক টাকা আমি আর ফিরে পেলাম না। আর তখন আমার সামনে একটাই রাস্তা খোলা ছিল, আত্মহত্যা। কিন্তু আমি পারিনি। আত্মহত্যা করার মতো মনের জোর আমার ছিল না। আর সেই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আমি শুধু ভেবেছি, তুমি কি আমাদের ফেল করার ঘটনা জানতে পারবে না? যদি জানতে পারো তখন তুমি হয়তো আমি তোমাকে পরিত্যাগ করতে পারি, অথবা আমার চোখে তুমি ছোট হয়ে যেতে পারো। তোমাদের ধারণা যে পুরুষের চেহারা প্রতিপত্তি দেখে আমরা মনের মানুষ নির্বাচন করি, যাকে অথবা কি আর লাভ নেই। তুমি যে বিগত কয়েক মাস ধরে মাইনে পাচ্ছ না, সেটা কিন্তু আমি ঠিক ধরতে পেরেছিলাম।
সেই জন্যই আমি বাবাকে বাড়ি ভাড়ার টাকাটা দিতে পারিনি। আর তুমি যে আমার টাকা ধার করে দিচ্ছ আমি সেটাও বুঝেছিলাম। এবার বলো তুমি কি করতে চাও? আমি তোমাকে স্বাধীন করে দিতে চাই। আমি তো পরাধীন নই। তোমার কাছে এসে আমি যথেষ্ট স্বাধীনতা পেয়েছি। যে লোকটা তোমাকে নিতে এসেছিল, আমার মনে হয় তুমি যদি রাজি থাকো তাহলে সেই লোকটা তোমাকে ফিরিয়ে নিতে পারবে। বেশ, আমি কোথায় যাবো কি যাবো না সেটা আমার সিদ্ধান্ত। আমার মনে হয় তোমার সেখানে যাওয়াই ভালো। আচ্ছা, আমি যদি তোমাকে এখন কোনো পরামর্শ দিই তুমি কি শুনবে? নিশ্চয়ই শুনবো। তুমি আমাকে ভুল পথে ঠেলবে না, এই বিশ্বাস আমার আছে। শুনে অনেক খুশি হলাম। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। যতদিন নতুন কোনো চাকরি না পাওয়া যায় ততদিন না খেয়ে মরতে হবে না, এই ব্যবস্থা আমি করে রেখেছি। টাকা দিয়েছো? আমার টাকা নয়, এই কবছর তুমি আমাকে মাইনে বাবদ যত টাকা দিয়েছো সব এখানে জমা করা আছে। আর যখন যত রকম গয়না কিনে এনে দিয়েছো সে সময় এখানে রাখা আছে। কিছুই খরচা করোনি, সব জমিয়ে রেখেছো। কি করে খরচা করি বলো তো? এসব টাকা গয়না কোনো কিছুই তো নিজের বলে আজও ভাবতে পারিনি। নিজের নয় কেন? এসব তো তুমি আমাকে ভালোবেসে দাও, চুক্তির শর্ত মানবার জন্য দিয়েছিলে। সেটাই যদি মনে করো তাহলে কাউকে দান করে দেওয়ার টাকা সোনার গয়না আমি কিনে নিতে যাবো কেন? কারণ আপনাদের মধ্যে দেয়া নেয়ার সম্পর্ক গড়ে উঠেছে, আর ভালোবাসা তো দেয়া নেয়ার মধ্যেই বিকশিত হয়, তাই না? আপনি ওকে নিয়ে যেতে আসেননি? আরে ওটা আমি ওকে আপনার কাছে নিয়ে যাবো কোন দুঃখে? তখন যে বললেন কি যে আমি ওর 7 নম্বর লিগেল হাসবে? আরে ওটা তো ছিল ড্রামা। ড্রামা? হ্যাঁ, বিশুদ্ধ নাটক, আপনাকে পরীক্ষা করার জন্য। তুমি মানুষটা কিন্তু এক নম্বর রে, পুরো খাঁটি মানুষ, কোনো খাদ নেই। এত খাঁটি দিয়ে আমি কি করবো বলতো? খাঁটি সোনা দিয়ে তো আর গয়না বানানো যায় না। আরে তুই ওকে গয়না বানিয়ে পড়তে যাবি কেন রে? সকলের নজরে নিয়ে বুকের মধ্যে বেঁধে রাখছিস। আমি কিন্তু আপনাদের কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। আর কোনো কিন্তু নেই। দেখো, আমি শর্মিকে বলেছিলাম চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে, তার চুক্তি রিনিউ করার আগে কেননা একটু মালটাকে বাগিয়ে দেখা যাক। হ্যাঁ, আর পরীক্ষায় পাশ করলে আর কাগজের চুক্তির প্রয়োজন হবে না। শর্মি, ওর কপালের জোর আছে রে। বুঝলি, আজকালকার বাজারে মানে এরকম একটা মানের সঙ্গে দেখা হয় বল? হ্যাঁ, কি বলেন? আমি মাল? হ্যাঁ, মালই তো। আর আমার বন্ধুটি হচ্ছে যথার্থ মালিক। মাল আর মালিনীতে একেবারে রাজ্য। তুই না বড্ড ফাজিল রে। এই যে মশাই, আপনি এইখানে না থেকে সিনেমা জগতে গেলে সুপারস্টার হয়ে যেতে পারতেন। সেই জন্যই তো ওকে বাস্তবের অভিনয়টা করতে বললাম। ছাত্র, তোর একটা কথা বল, আমি একটু ভেতর দিকে আসি। হ্যাঁ, আমার কিছু জিনিস রাখা আছে, একটু আঙ্কেলকে ডেকে নিয়ে আসি। আমার আঙ্কেলকে কেন? বাবা, তোর কথা বলে না, আসছি তো, দাঁড়া। আঙ্কেল, আঙ্কেল। শর্মি, আমাকে পোস্টমর্টম করার জন্য তুমি সঠিক ডাক্তার নির্বাচন করবে। আমি সত্যি তোমার কাছে খুব লজ্জিত। তোমাকে পরীক্ষা করার জন্য আমরা ছলনার আশ্রয় নিয়েছিলাম। দয়া করে আমাকে ক্ষমা করে আচ্ছা, দাও, ঠিক please। আছে, ঠিক আছে। আমার কথাটা হচ্ছে, আমার এই টাকা নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করবে না। দূর মশাই, বললাম তো ভাই। না, ঠিক আছে, ঠিক আছে, হবে। হ্যাঁ, মশাই, বলছিলাম কুমার, এই প্রবলেম নেই তো? মশাই, মেয়েদের ভেদ মানে ইয়েস। হ্যাঁ, আর ধরুন এই সঙ্গে ধরে ধর।
কি এবারে ওদের দুজনের টানি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। কি হলো? এই যে মুখটা বন্ধ করুন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক। বাহ, ভালো দেখুন তো। এবার ফটোটা কেমন হচ্ছে? আমার বেশ লাগছে। হ্যাঁ, কেমন হয়েছে দেখুন? হ্যাঁ, দারুণ দারুণ। হ্যাঁ, ওদের দুজনকে বেশ ভালো লাগছে। হ্যাঁ, আর এবারে এটা দেখুন, এটা একটু দেখুন। কেমন হয়েছে? বাহ বাহ বাহ। ভালো হয়েছে না? কিন্তু ভাই, আমার কথাটা তুমি মনে রাখো, কি? যতই ভালো ফটো হোক, যতই বিয়ে হোক, হ্যাঁ। আমার টাকাটা যদি আমি না পাই না, হ্যাঁ। আমি কিন্তু তোমাকেই ধরবো। উমা, আগে